আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, এই ক্লাসে আমরা বীমাপত্রের মেয়াদের ভিত্তিতে বীমাপত্রের শ্রেণীবিভাগ সম্পর্কে পড়বো এবং এই যে টপিকটা এখন পড়বো, যত সৃজনশীল আসে এই অধ্যায় এই অধ্যায় থেকে যদি দুটো সৃজনশীল আসে, একটা সৃজনশীল অবশ্যই এই টপিক থেকে আসবে এবং লিখে রাখতে পারো। এখানে আমরা 3 প্রকার বীমাপত্রের সম্পর্কে পড়বো: মেয়াদি বীমাপত্র, আজীবন বীমাপত্র এবং সাময়িক বীমাপত্র। এই তিনটার একটা সেগমেন্ট থেকে বা দুইটা মিলিয়ে অলওয়েজ একটা না একটা সৃজনশীল থাকে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যদি একটাও প্রশ্ন আসে অধ্যায় থেকে এই টপিকের মধ্যে থেকে একটা প্রশ্ন আসে, তো খুব ভালোভাবে তোমাদের বুঝতে হবে। আচ্ছা, এখানে একটা ব্যাপার বলবো, আমরা যে পড়ছি এখানে মোট 3টা প্রকার সম্পর্কে পড়বো: মেয়াদি, মেয়াদি বীমাপত্র, আজীবন বীমাপত্র এবং স্বল্প মেয়াদি বীমাপত্র। এখন এইগুলোরও আরো ক্লাসিফিকেশন আছে। এখন এই যে ক্লাসিফিকেশনগুলো আছে, আমি এগুলা এই ক্লাসে পড়াবো না। এর রিজন হচ্ছে এই টপিকগুলো আলাদা আলাদা করে আমাদের আগামীতে আবারও পড়তে হবে। এই অধ্যায় দেখা যাবে মেয়াদি বীমাপত্র নিয়ে আমরা আলাদা একটা ক্লাস করছি শুধু, এবং সেখানে মেয়াদি বীমাপত্র কি এবং তার বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আলোচনা করছি। সো তখন আবার আলোচনা করতে হবে, অ্যান্ড একটা ক্লাসে যদি আমরা ওর ক্লাসিফিকেশন সম্পর্কে পড়ি তোমাদের বুঝতে ইজি হবে। তখন আবার দেখবো আচ্ছা মেয়াদি বীমাপত্র কি, এর বৈশিষ্ট্য কি এবং এর ক্লাসিফিকেশনগুলো কি কি। যদি আমি এখন এই ক্লাসে করতে যাই, 3টারই প্রায় 8-10টা নিচের ক্লাস আছে, সো দেখা যাবে নিচের ক্লাসিফিকেশন আছে, দেখা যাবে অনেক লেন্দি হয়ে যাবে। এর জন্য এই টপিকগুলো আমি এই ক্লাসে না পড়িয়ে পরবর্তী ক্লাসে পড়াবো। কোন টপিকগুলো? মেয়াদি বীমাপত্রের শ্রেণীবিভাগ, আজীবন বীমাপত্রের শ্রেণীবিভাগ। যখন আমরা ওই পার্টিকুলার টপিকের উপরে অন্য ক্লাস করবো তখন আমরা সেই সম্পর্কে আইডিয়া নিব। যেটাই হোক, আমরা চলো ক্লাসে শুরু করি। আমি কি পরবর্তীতে পড়াবো তোমরা ক্লাস করাতে গেলে বুঝতে পারবো। সো এইটার প্রথম ভাগ হচ্ছিল মেয়াদি শ্রেণীবিভাগ। আমাদের খুব ভালো মতন বুঝতে হবে মেয়াদি শ্রেণীবিভাগ কি। সাধারণত প্রশ্ন আসলে এই ক্লাসিফিকেশন দিয়ে না, এই যে মেয়াদি শ্রেণীবিভাগ না, এই টপিক থেকেই আসে। যে এরকম বলে না উদ্দীপকে পড়ে মিস্টার অমুক কোন মেয়াদি শ্রেণীবিভাগ নিয়েছে, প্রশ্নটা এমন হয় না, বলে উনি কোন বীমাপত্র নিয়েছে। উত্তরে হয় মেয়াদি, আর না আজীবন বীমাপত্র অথবা স্বল্পমেয়াদী বীমাপত্র, এরকম। সো ক্লাসিফিকেশনে খুব একটা প্রশ্ন আসে না, বাট আমরা যখন মেয়াদি বীমাপত্র নিয়ে আলাদা একটা ক্লাস করবো তখন এর যে ক্লাসিফিকেশনগুলো আছে, এই যে সাধারণ মেয়াদি বীমাপত্র, বিশুদ্ধ মেয়াদি বীমাপত্র, তখন এই টপিকগুলো নিয়ে আলোচনা করে ফেলবো। যেটাই হোক, আমরা আগে জানি মেয়াদি বীমাপত্র জিনিসটা কি, মেয়াদি বীমাপত্রের বৈশিষ্ট্য কি। দেখো, যে বীমাপত্রের মাধ্যমে প্রতিশ্রুতি দেওয়া হয়, যে একটা প্রতিশ্রুতি দেয় যেখানে বীমা গ্রহীতা নির্দিষ্ট বয়সে পদার্পণ করলে বীমাপত্রের উল্লিখিত নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করা হবে, অথবা উক্ত সময়ের পূর্বে বীমা গ্রহীতার মৃত্যু ঘটলে তার মনোনীত ব্যক্তি বা উত্তরাধিকারীদেরকে বীমাপত্রের উল্লিখিত নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রত্যক্ষ হবে, তাকে মেয়াদি বীমাপত্র বলে। তোমার বয়স ধরুন এখন 42, তুমি একটা বীমা করলে মোট 15 বছরের, মানে যখন এই বীমাপত্রের মেয়াদ উত্তীর্ণ হবে ততদিন তোমার বয়স কত হয়ে যাবে? 42 এবং 15 57। এখন এই যে ভিতরে 15টা বছর, এই বীমাপত্রের ব্যাপারটা বলা হয়, দেখেন ভাই আপনি প্রিমিয়াম দিয়ে যাবেন এতদিন পর্যন্ত, এইভাবে। যদি আপনার বয়স 57 হওয়া পর্যন্ত, বয়স তো বলে না, বলে আগামী 15 বছরে বা আলটিমেটলি তোমার বয়স 57 হবে, তখন যদি এর মধ্যে আপনি মৃত্যুবরণ করেন তাহলে আপনার টাকাটা আপনার যে মনোনীত ব্যক্তি অথবা আপনার উত্তরাধিকারী, এদের মধ্যে যে আছে, যদি মনোনীত ব্যক্তি থাকে তাহলে টাকা দিব, অথবা আপনার উত্তরাধিকারীকে আমরা টাকা দিয়ে দেবো, অর্থাৎ আমরা মারা গেলে। আর যদি আপনি বেঁচে থাকেন তাহলে আপনার বয়স যখন 57 হবে বা নির্দিষ্ট সময়টা পার হবে, তখন আমরা আপনাকে বীমাপত্রের উল্লিখিত পরিমাণ টাকা আপনাকে দিয়ে দিব। অর্থাৎ এই সময়ের মধ্যে যদি একটা বীমা গ্রহীতা মারা যায় তবুও টাকা পাবে। কে পাবে? সে তো পাবে না, তার পরিবার পাবে। যদি সে বেঁচে থাকে তাহলে সে নিজেই টাকাটি পেয়ে যাবে। তো এটা হচ্ছিল মেয়াদি বীমাপত্র। তো আবারও বলি, দেখো, যে বীমাপত্রের মাধ্যমে প্রতিশ্রুতি দেওয়া হয় যে বীমা গ্রহীতা নির্দিষ্ট বয়সে পদার্পণ করলে বীমাপত্রের উল্লিখিত নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করা হবে, অথবা উক্ত সময়ের পূর্বে বীমা গ্রহীতার মৃত্যু ঘটলে তার মনোনীত ব্যক্তি বা উত্তরাধিকারীদের বীমাপত্রের উল্লিখিত নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদত্ত হবে, তাকে মেয়াদি বীমাপত্র বলে। আশা করি তোমাদের এই টপিক নিয়ে আর কোনো কনফিউশন নেই। এখন এইটার কিছু ক্লাসিফিকেশন আছে মেয়াদি বীমাপত্রের: সাধারণ মেয়াদি বীমাপত্র, বিশুদ্ধ মেয়াদি বীমাপত্র, যৌথ জীবন মেয়াদি বীমাপত্র, শিক্ষাবৃত্তি বীমাপত্র এবং বহুমুখী উদ্দেশ্য সম্পূর্ণ বীমাপত্র। দেখবা বিভিন্ন বইতে এই টপিকগুলোর ক্লাসিফিকেশন সম্পর্কে আলোচনা এখানে করা আছে, বাট আমিও প্রথমে স্লাইড এভাবে বানিয়েছিলাম যে এখানে আলোচনা করবো, পরে দেখলাম যদি এখানে করতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে। আমরা যেটা করবো, আমরা কিন্তু মেয়াদি বীমাপত্র নিয়ে আলাদা ক্লাস করবো, তখন এইগুলো সম্পর্কে আলোচনা করলে তোমাদের তখন ধরতে ইজি হবে। আচ্ছা, মেয়াদি বীমাপত্রগুলো এবার আমরা দেখবো আজীবন বীমাপত্র। দেখো,
যে বীমা চুক্তিপত্রের মাধ্যমে বীমা গ্রহীতাকে তার, দেখো 3টা আছে, মৃত্যুকাল বা নির্দিষ্ট সময়কাল পর্যন্ত, অথবা একেবারে 3টা ভাগে, দেখো এখানে 3টা ভাগের কথা বলা হয়েছে। প্রথমে মৃত্যুকাল পর্যন্ত, অথবা নির্দিষ্ট সময়কাল, অথবা একেবারে প্রিমিয়ামের টাকা দিতে হয়। মানে প্রিমিয়ামের টাকা 3 ভাবে দেওয়া যেতে পারে। আমি যতদিন বেঁচে আছি ততদিন টাকা দিতে থাকবো, অথবা একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত, যে আমি পার্টিকুলার আগামী 7 বছর টাকা দিব, অথবা একবারে আমি সকল টাকা দিয়ে দিব। এইভাবে 3টা ভাবে প্রিমিয়াম দেওয়া যায়। প্রিমিয়ামের টাকা বীমা কোম্পানিকে পরিশোধ করতে হয়, এবং বীমা কোম্পানি বীমা গ্রহীতার মৃত্যুর পর শুধুমাত্র মারা গেলে তার মনোনীত ব্যক্তি বা উত্তরাধিকারী, অর্থাৎ মনোনীত ব্যক্তি অথবা উত্তরাধিকারীদেরকে বীমাপত্রের উল্লিখিত নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের প্রতিশ্রুতি দেয়, তাকে আজীবন বীমাপত্র বলে। তো ফার্স্টে আসি প্রিমিয়াম দেওয়ার ক্ষেত্রে। হয় আমি একবার সিঙ্গেল অ্যামাউন্টে দিয়ে দিব, আর জীবনে দেওয়া লাগবে না, অথবা যতদিন বেঁচে আছি ততদিন মতো টাকা দিতে থাকবো, অথবা একটা নির্দিষ্ট সময়, যে ভাই আগামী 7 বছর টাকা দিতে হবে। তো প্রিমিয়াম চুক্তি অনুযায়ী ফিক্স করা হবে, এটা প্রিমিয়াম ছিল। এখন বাকিটা হচ্ছে আমার যে কিভাবে বীমা দায় পরিশোধ করা হবে। আমি যখন মারা যাবো, অর্থাৎ বীমা গ্রহীতা যখন মারা যাবে, শুধুমাত্র তখনই এই টাকাটা পরিশোধ করা হবে। মানে আজীবন বীমাপত্র কখনোই বীমা গ্রহীতা তার জীবনে এই টাকা দেখতে পারবে না। টাকাটা পাবে তার পরিবার। কখন পাবে? যখন সে মৃত্যুবরণ করবে। আশা করি বুঝতে পেরেছি। অর্থাৎ এই বীমাপত্রে বীমা গ্রহীতা কখনোই বীমা দাবি পায় না, পায় হচ্ছিল তার মৃত্যুর পরে তার পরিবারের সদস্য। এই বীমাটা করা হয় একমাত্র পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা পাওয়ার জন্য। অর্থাৎ যখন মারা যাবে, তখন তার পরিবারের, তার স্ত্রী বা সন্তানদের তার সাহায্য পেয়ে থাকে, আর্থিক সাহায্য, এই জন্যই বীমাটি করা হয়ে থাকে। এটাকে কয়টি ভাগে ভাগ করা যায়? 3টি ভাগে। একক কিস্তির সম্পর্কে, এই যে একবারে টাকা দিয়ে দেওয়া হয়, অথবা অবিরাম কিস্তি সম্পূর্ণ, অর্থাৎ মৃত্যুকাল পর্যন্ত যতদিন বেঁচে থাকবে ততদিন টাকা দিয়ে যাবে, যখনই মারা যাবো টাকাগুলো আমার পরিবার পাবে। অথবা সীমিত কিস্তি সম্পূর্ণ আজীবন বীমাপত্র, এই যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, আপনি আগামী 3 বছর টাকা দিবেন, একটা নির্দিষ্ট কিস্তি সম্পূর্ণ। তো এটা ছিল আমাদের আজীবন বীমাপত্র, এবং মেয়াদের ভিত্তিতে আমরা আরো একটা ভাগে ভাগ করতে পারি, এবং সেটা হচ্ছে সাময়িক বীমাপত্র। দেখো, সাময়িক বীমাপত্র সাধারণত স্বল্প মেয়াদী হয়, নামই সাময়িক, স্বল্প টাইমের জন্য হয়। এই ধরনের বীমাপত্রের মেয়াদ সাধারণত 3 মাস থেকে সর্বোচ্চ 5 বছর পর্যন্ত হতে দেখা যায়। এক্ষেত্রে বীমার মধ্যে যে মেয়াদের জন্য বীমাপত্র গ্রহণ করা হয়, উক্ত মেয়াদের মধ্যে বীমাকৃত ব্যক্তি মারা গেলে বীমা দাবির অর্থ পরিশোধ করা হয়। আর যদি বীমাকৃত ব্যক্তি জীবিত থাকে, তাহলে বীমা দাবি পাওয়া যায় না। এ ধরনের বীমাপত্র সাধারণত একবারে প্রিমিয়াম পরিশোধ করা হয়। দেখো, এই বীমাটা সাধারণত যে মিলিটারিরা আছে, যারা বিভিন্ন মিশনে যায়, যুদ্ধে যায়, ওদের জন্য কার্যকর। কারণ এখানে জিনিসটা কি হয়, আমি গেলাম আজকে বছর ধরে নেই, আজকে 1 নাম্বার বছর, ভাই আমি আগামী 3 বছরের জন্য করতে চাই, মানে 4 বছরে গিয়ে শেষ হবে, মাত্র 3 বছর আছে। এই মধ্যে যদি আমার মৃত্যু হয়, তাহলে আমার পরিবারকে টাকা দিয়ে দিবেন। আর যদি আমি মারা না যাই, তাহলে বিনা প্রিমিয়ামের টাকা সম্পূর্ণ আপনার। অর্থাৎ একটা চুক্তি করা হয়, যেখানে একটা নির্দিষ্ট সময়ের জন্য, খুব কম টাইম, 3 মাস থেকে 5 বছর, সাধারণত এর কম বেশি হতে পারে, বাট জেনারেলি এটা দেখা যায়। এর মধ্যে আর প্রিমিয়াম জাস্ট একটা সিঙ্গেল প্রিমিয়াম সকল টাকা দিয়ে দেওয়া হয় জেনারেলি। তো যদি এর মধ্যে বীমা গ্রহীতার মৃত্যু হয়, তখনই বীমা দাবির অর্থ পেয়ে যাবে তার পরিবার বা মনোনীত ব্যক্তি। আর যদি এর মধ্যে সে মারা না যায়, তাহলে এইখানে কোনো বীমা দাবির কোনো প্রশ্নই আসবে না, সকল টাকার অধিকারী হয়ে যাবে বীমা কোম্পানি বা বীমা প্রতিষ্ঠান, এবং তারা এই টাকা মুনাফা হিসেবে গণ্য করে ফেলবে। তো এটা ছিল সাময়িক বীমাপত্র। এর জন্য আমি একটু আগে বললাম, এটা সাধারণত যারা মিলিটারিতে কাজ করে তারা করে থাকে। তারা যখন যুদ্ধে যায়, 2 বছরের যুদ্ধ বা 2 বছরের মিশন, তারা তাদের পরিবারের জন্য করে যায়, ভাই যদি এর মধ্যে মারা যায়, আমার পরিবার এই পরিমাণ টাকা পাবে। আর যদি মারা না যায়, বেশি ক্ষেত্রে তারা ফেরত আসবে ইনশাআল্লাহর রহমতে, তো সেই ক্ষেত্রে এই টাকার কোনো দাবি দেওয়া থাকবে না, এটা সম্পূর্ণ বীমাদায়ী প্রতিষ্ঠানের উপরে। এখন এটাকে আবার 2টি ভাগে ভাগ করা যায়, স্বল্পকালীন সাময়িক বীমাপত্র, নবায়নযোগ্য সাময়িক বীমাপত্র। এগুলো আমরা যখন সাময়িক বীমাপত্র নিয়ে আলাদা ক্লাস করবো, তখন আলোচনা করবো। তো বন্ধুরা, এই ছিল মেয়াদের ভিত্তিতে জীবন বীমার শ্রেণীবিভাগ। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই ক্লাসে। এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে।